কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ ৫ জন নিহত। ফেনীতে ২ নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বান্দরবানে পরিস্থিতির আরও অবনতি। লোভ লালসার ঊর্ধ্বে ওঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। নাশকতা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমান ও মিন্টুর জামিন বাতিল। ১ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। তরিকুলের জামিন বহাল। আগামী মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী। এবং মেঘালয়ের শিলংয়ে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার রাডার এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছেন মা মেয়ে সহ ৫ জন। সবশেষ মাটি চাপা পড়া এক শিশুর মৃতদেহ উদ্ধারের পর সোমবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এ অবস্থায় পাহাড় ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার রাত ২টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে মাটি চাপা পড়ে কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার খায়রুল আমিন ও শাহ আলমের মালিকানাধীন ৪টি বাড়ি। এতে ঘটনাস্থলে নিহত হন ঝুনু বেগম এবং তার মেয়ে নেহামণি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপরই উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল ও বিজিবি। এ সময় জীবিত উদ্ধার করা হয় ৬ জনকে। তাদেরকে আহত অবস্থায় পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। পরে বিকেলে নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধারের পর উদ্ধার তৎপরতা শেষ ঘোষণা করা হয়। সর্বশেষ আমরা ৫টা মৃতদেহ এবং ২ জন আহত লোক উদ্ধার করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তিনি এই লাস্ট তরুণীর মৃতদেহ উদ্ধার করার পর তিনি কল অফ করেছেন। এদিকে পাহাড় ধসে নতুন করে প্রাণহানি ঠেকাতে পাহাড়ে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। যারা এখানে আছে এখনো পাহাড়ের নিচে তারা ঝুঁকিপূর্ণ। এরা যদি আসলে এখান থেকে সরে না যায় যে কোনো মুহূর্তে আরেকটা বিপদ হতে পারে। জায়গা না থাকার কারণে আমরা এখানে থাকি, তো থাকার কারণে আমাদের এই বিপদগুলো আসতেছে আর কি। তো আমাদের থাকার মতো যদি কেউ অ্যাসেন্টটা করে দেয় তাহলে আমরা অনেক খুশি হব। শুধু পাহাড়ে নয়, পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। এছাড়া নিহতদের পরিবারকে অর্থ সহায়তা করা হবে বলেও জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এখন থেকে এখানে আর বসবাস করা যাবে না। তারা যাতে একটা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে, এটা ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। যারা হতাহত হয়েছে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা ১৫,০০০ টাকা করে দেব। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। তাই শুরু হয়েছিল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। এর মধ্যেই ঘটল এ দুর্ঘটনা। সময় সংবাদ, কক্সবাজার। মুহুরী নদীর পর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর কোহা নদীর একটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজীর আরও ৩টি গ্রাম। বন্যার দ্বিতীয় দিনেও সেখানে চাহিদার তুলনায় ত্রাণের অপ্রতুলতা থাকলেও ক্ষতিগ্রস্তদের দাবি স্থায়ী সমাধানের। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে বানভাসীদের সাহায্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী নদীর পানির তোড়ে ফুলগাজীর পর এবার নতুন করে ভেঙেছে কহুয়া নদীর বৈরাগপুরের ৩০ মিটারের মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ঢলের পানিতে ফুলগাজী সদর ইউনিয়নের আগের ৮টির সাথে প্লাবিত হয়েছে আরও ৩টি গ্রাম, দক্ষিণ বড়ইয়া ও দরবারপুর ইউনিয়নের জগৎপুর এবং বসন্তপুর। পানি উন্নয়ন বোর্ড জানায় এই বাঁধের শ্রীচন্দ্রপুর, জয়পুর ও জগৎপুরের আরও ৪টি স্থান রয়েছে চরম ঝুঁকিতে। দেখা দিয়েছে খাবারের সংকট। উপজেলা প্রশাসন খাবার, পানি, স্যালাইন সহ শুকনো খাবার বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। আমরা আজকে ৩ দিন খাওয়া খাইতে পারছি না। রাস্তাঘাট সব ভাঙি চুরি গেছে, ডুবি গেছে। এই শুকনা খাবারে আমাদের কি হবে? বারবার যে ঢলটা আসতেছে, এতে আমাদের বাড়িঘরে প্রচন্ড ক্ষতি হইতেছে। যে নদীর ভাটটা বারবার যেটা ভাঙতেছে, ওই ভাটটা যেন না ভাঙে, ওই ব্যবস্থা যাতে সরকার করে।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মনে করেন পানি উন্নয়ন বোর্ড সময় মতো পদক্ষেপ নিলে ক্ষতির পরিমাণ কমবে। আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, তারপরেও তারা শুকনা মৌসুমে মেরামত করে না। যদি শুকনা মৌসুমে মেরামত করতো, ফুলগাজী বাজার সহ সাধারণ মানুষের, কৃষকদের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। এদিকে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে জানিয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বানভাসীদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে জানিয়েছি, ওনারা লিখিতভাবে আমাদেরকে ক্ষতির পরিমাণ জানাবেন। যতদিন মানুষ রান্না করে খেতে পারবে না, ততদিন আমরা শুকনা খাবার বিতরণ করে যাব। পানি উন্নয়ন বোর্ড রোববার সন্ধ্যা 6টায় ফেনীর মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করেছে বিপদসীমার 69 সেন্টিমিটার নিচে। এখানকার ক্ষতিগ্রস্তরা মনে করছেন, প্রায় প্রতি বছর ভাঙ্গনের পর ত্রাণ ও সাময়িক সহযোগিতার চেয়ে বর্ষা মৌসুমের আগেই এই মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বল এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মেরামত করা হলে তাদের কমবে নিত্য ক্ষতির পরিমাণটাও। ফুলগাজীর বৈরাকপুর গ্রাম থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এছাড়া রোববার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলার। অব্যাহত বৃষ্টিতে রোববার রাতে নতুন করে প্লাবিত হয়েছে বান্দরবানের থানচি, লামা, আলীকদম ও সদর উপজেলার শতাধিক গ্রাম। এতে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ সড়ক। এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে বান্দরবানের। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। এদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খোলা হয়েছে 7টি আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এ নির্দেশ দেন। এ সময় ভবিষ্যতে আর কোনো অপশক্তি যাতে দেশের মানুষকে পুড়িয়ে মারতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে দলকে সংগঠিত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের 28তম সম্মেলন সম্পন্ন হয়েছে গত রোববার। সোমবার বিকেলেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নেতৃবৃন্দকে স্বাগত জানান। অনুষ্ঠানে নতুনরা ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সাবেক নেতৃবৃন্দ সহ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নবনির্বাচিত নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লোভ লালসার রাজনীতি নয়, আগামীতে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে ত্যাগের মনোভাব নিয়ে। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে জনগণের সেবা করতে হবে। এটাই জাতির পিতার আদর্শ। আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, আমি দেশকে কি দিতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, সেটাই বড় কথা। ভবিষ্যতে যাতে আর কোনো অপশক্তি দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে নজর রাখতে সাংগঠনিক শক্তি আরো দৃঢ় করার নির্দেশনাও দেন আওয়ামী লীগ প্রধান। ছাত্রলীগ তোমরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, কাজে তোমাদেরকেও একটা আদর্শ নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে। অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক আঘাত এসেছে, এদেশের মানুষের উপর আঘাত এসেছে, এদেশের মানুষকে পুড়িয়ে মারার মতো জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। কাজে আর যেন ভবিষ্যতে কেউ এদেশের মানুষকে এভাবে পুড়িয়ে মারতে না পারে, ভাগ্য নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে। তাহলে তার জন্য দরকার কি? শক্তিশালী সংগঠন। আর ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি, এদেশের ছাত্রদের রাজনীতির প্রতি মানুষের যে একটা বিশ্বাস, আস্থা ছিল, সেটাও আবার ফিরিয়ে আনতে হবে। ছাত্রলীগের কোনো সদস্য যদি ভবিষ্যতে অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগে না, ত্যাগের মধ্য দিয়েই কিন্তু নিজেকে গড়ে তুলতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন না নিয়ে রিসাইক্লিং এর জন্য জাহাজ আমদানি করলে 30 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর জাহাজ রিসাইক্লিং এর জন্য নির্দিষ্ট জোনের বাইরে অন্য কোনো ইয়ার্ডে করা হলেও একই শাস্তি পেতে হবে। এমন বিধান রেখে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। স্টিল শিল্পের কাঁচামাল সরবরাহে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে রিসাইক্লিং বোর্ড করার বিধান রয়েছে।
যার চেয়ারম্যান থাকবেন শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। এই শিল্পের জন্য আলাদা জোন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জোনের বাইরে কোনো ইয়ার্ড স্থাপন করা যাবে না। দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখার লক্ষ্যে সরকার উপযুক্ত এলাকায় এক বা একাধিক জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ জোন প্রতিষ্ঠা করিবে। এটা ফর বেটার মনিটরিং, বেটার রেগুলেশন এন্ড অলসো অ্যাড্রেস দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস এটা করা হবে। জোনের ভেতরে যারা এন্টারপ্রেনার, যারা আপনার ইনভেস্টর, তারা ইয়ার্ড করবে এবং এই জোনের বাইরে ইয়ার্ড করা যাবে না। রিসাইক্লিং ইয়ার্ড করলে এটা আপনার অপরাধ হবে, সেই জন্য শাস্তি পেতে হবে। অবরোধের সময় পেট্রোল বোমা হামলায় আগুনে পড়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেগম খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের দিন আগামী ১৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। সোমবার অভিযোগপত্র দাখিলের দিন থাকলেও তা না করতে পারায় মহানগর হাকিম মারুফ হোসেন পরবর্তী এ দিন ধার্য করেন। গত ৫ জানুয়ারি গুলশান কার্যালয়ে বিএনপি নেত্রী বেগম জিয়া সারা দেশে অবরোধ ঘোষণার পর বিভিন্ন সময়ে আগুনে পড়ে মারা যান ৪২ জন। এ ঘটনায় ২রা ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। এতে বেগম জিয়া সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীর নাম উল্লেখ করা হয়। নাশকতার ৫৩ মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমানুল্লাহ আমান ও আব্দুল আওয়াল মিন্টুকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করে ১ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আর নাশকতার ৪ মামলায় বিএনপি নেতা তরিকুল ইসলামকে দেয়া ৪ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আদালত। সোমবার দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত ৯ জুলাই বিএনপির এই ৪ নেতাকে ৫৭ মামলায় ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত ৫ জানুয়ারি নির্বাচনের পর নাশকতার অভিযোগে যশোর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। এনারা নিম্ন কোর্টে ১ সপ্তাহের মধ্যে সারেন্ডার করবে। আদালত সমস্ত সাবমিশন কনসিডার করে নিম্ন কোর্টকে ডাইরেকশন দিয়েছেন যে ইচ অ্যান্ড এভরি কেস ওনারা মেরিটে শুনানি করে, বেল পিটিশনগুলো শুনানি করে আদেশ দিতে বলেছেন। জনাব তরিকুল ইসলামের ৪টি মামলায় কোনো অর্ডার দেননি, না দিয়ে বলেছেন যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তার কেসে নো অর্ডার হয়েছে এবং গুলিতে ওনাদের অন্তর্বর্তীকালীন জামিন আর অন্য ৩ জনের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে দিয়েছেন। আমার সাবমিশন ছিল হাইকোর্ট এত তড়িৎ বেল দিয়েছেন যে সেই ব্যাপারে এগুলি আমার এই গাইডলাইনগুলি কিছুই ফলো করা হয় নাই। প্রবাসের সময় আরো থাকছে, ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ নেই বরিশালের মোকামে। চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দাম অনেক বেশি বলছেন বিক্রেতারা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরো স্কেল। ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। মন্ত্রিসভার আগামী বৈঠকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। Dhaka, there are about 100 schools and a student population of nearly 10,000. স্যার, পে কমিশনটা কি ক্যাবিনেটে কবে যাবে স্যার? Within next week. মিসাইল ম্যান খ্যাত ভারতীয় বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা৪৫ তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টার দিকে শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন। সেখানে তিনি মারা যান বলে চিকিৎসকেরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ভারতের ১১তম রাষ্ট্রপতি হিসেবে আব্দুল কালাম ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দর্শক, এ বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম টাইমস অফ ইন্ডিয়ার শিলং প্রতিনিধি মানস দাসের সঙ্গে। তিনি জানিয়েছেন আমাদের বিস্তারিত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজকে শিলংয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি এখানকার শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে একটি লেকচার দিতে এসেছিলেন এবং সেখানে লেকচার দেওয়ার সময় মাঝামাঝি লেকচার দেওয়ার সময় ভারতীয় সময় অ্যারাউন্ড 6:30 নাগাদ উনি কলাপস করেন স্টেজেই, ওনার বুকে ব্যথা, এবং সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটি প্রাইভেট হাসপাতালে, যেখানে ওনাকে নেওয়ার পরে ডাক্তাররা বলে যে হি হ্যাজ গট নো সিমটমস অফ লাইফ। মানে ওনাকে অনেকটা বলা যায় যে হাসপাতালে নেওয়ার পরে অনেক চেষ্টা করে ওনাকে আর মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, যিনি বহুল প্রশংসিত ভারতবর্ষে, সবার কাছে খুব পিপলস প্রেসিডেন্ট বলে জানা যেত, তিনি আর নেই। নোয়াখালীর কোম্পানিগঞ্জে চাঞ্চল্যকর কিশোর মিলন হত্যার 4 বছর পেরোলেও ন্যায় বিচার থেকে বঞ্চিত তার পরিবার। উল্টো মামলার মূল আসামিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি উল্লেখ করে কাউকে অভিযুক্ত না করেই সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে মিলনের মা অভিযোগ করেছেন, পুলিশ ও প্রভাবশালীদের চাপে আদালতে মামলা না চালানোর আবেদন জানাতে বাধ্য হয়েছেন তিনি। অন্যদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। 2011 সালের 27 জুলাই মিলনকে আটকের পর ডাকাত বলে জনতার হাতে তুলে দেয় পুলিশ। লাথি, ঘুষি, ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। সাইফুল্লাহ কারমুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের এই দিনে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর ফকিরার গিয়াসউদ্দিনের ছেলে শামসুদ্দিন মিলনকে চর কাকড়া এলাকায় আটকের পর স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও এক ইউপি সদস্যার স্বামী নিজামুদ্দিন মানিক ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়ভাবে মোবাইলে ধারণকৃত চিত্রে দেখা যায় তৎকালীন কোম্পানিগঞ্জের এসআই আকরাম উদ্দিন, কনস্টেবল আব্দুর রহিম ও হেমারঞ্জন চাকমা জনতার হাতে তুলে দিলে লাথি, ঘুষি, পিটিয়ে ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় মিলনকে। এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, কিন্তু ভিডিও দেখে গ্রেপ্তার করা 9 জন ও সংশ্লিষ্ট পুলিশদের নাম বাদ দিয়েই গত 5 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে মামলার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। আসামের 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছিল। এটা যেহেতু পুলিশ নিজেরা জড়িত এই ঘটনায়, তারা নিজেদের বিরুদ্ধে নিজেরা মামলা চার্জশিট দিবে না, এটা শিওর হয়ে আমি যতটুকু জেনেছি যে এই বাদিনীকে, এই মামলার এজাহারকারিণীকে চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহারের জন্য একটা দরখাস্ত দাখিল করেছে। এদিকে পুলিশ ও প্রভাবশালীদের চাপের মুখে আদালতে মামলা না চালানোর লিখিত আবেদন করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগম। 3 বছর সরকারের কাছে আমি কোনো বিচার পাই না, নিরপরাধ আমি জনগণের চাপে, পুলিশের চাপে আমি কেস উঠাতে বাধ্য হয়েছি। অন্যদিকে ঘটনাটি নির্মম স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সম্ভব হয়নি। আসামিদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত না হয় মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। এই মামলায় যদি কোনো ক্লু পাওয়া যায় পরবর্তীতে, তাহলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হবে। তবে গত 4 বছরেও পুলিশের কোনো আসামিকে শনাক্ত করতে না পারাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সরকারি কৌশলী। দুর্ভাগ্যজনক হলো সত্য যে পুলিশ বা তদন্তকারী কর্মকর্তাগণ বিগত 4 বছরও কোনো আসামিকে শনাক্ত করে প্রতিবেদন দিতে পারেন, সব সাসপেক্টেড ছিল। 2011 সালের 3 আগস্ট নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মিলনের মা কোহিনুর বেগম। পরে গ্রেপ্তার হওয়া শাহ আলমের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এর ভিডিও ফুটেজ দেখে পুলিশ আরও 8 জনকে গ্রেপ্তার করে। সময় সংবাদ, নোয়াখালী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মন্ত্রিত্ব এবং সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জের রিটের শুনানি মঙ্গলবার ধার্য করেছেন আদালত। সোমবার সকালে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ শুনানির দিন ধার্যের জন্য বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় তার স্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 20 সেপ্টেম্বর।
এ মামলায় তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সহ 7 জন আসামি রয়েছেন। সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন থাকলেও আসামিদের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এদিন ধার্য করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2013 সালের 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কিন্তু রায়ের আগে সালাউদ্দিন কাদেরের স্ত্রী, পরিবারের সদস্য ও তার আইনজীবী রায় ফাঁসের অভিযোগ তোলেন। পরে ওই বছর 2 অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করলে 2014 সালের 28 আগস্ট ডিবি আদালতে 7 জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন। পটুয়াখালীতে গুলিতে নিহত হয়েছেন হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সে। সোমবার ভোর 4:30টার দিকে শহরের বিসিক শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব 11। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তরিকুল ইসলাম, তরু ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তরু। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ নেওয়া হয় জেলা সদর হাসপাতালে। নিহত তরুর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় 2টি হত্যা সহ 10টি মামলা রয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় 17 জুলাই থেকে নিখোঁজ ছিল তরিকুল ইসলাম। নওগাঁয় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন জিয়াউর রহমান নামে এক গরু ব্যবসায়ী। সাপাহার উপজেলার আদাতলী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, সোমবার ভোরে একদল গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তে ঢুকে গরু নিয়ে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এ সময় অন্যরা পালাতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জিয়াউর রহমান। এদিকে লাশ ফেরত আনতে বিজিবিকে চিঠি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের 58তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, বেগম খালেদা জিয়া, আপনি দাবি করেন, দাবি করাটা আপনার বিরোধী আপনি দলের দাবি করতে পারেন, কিন্তু আপনি মনে রাখবেন কোনো দিন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। কোনো দিন তত্ত্বাবধায়ক সরকারের মতো অন্য নিরপেক্ষ সরকার আসবে না। আপনাকে নির্বাচন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে এবং 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, তার একদিন আগেও নির্বাচন হবে না। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি থেকে বিএনপি সরে এসেছে কিনা বেগম খালেদা জিয়াকে তা আবারও স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ওই অনির্বাচিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটিকে সুপ্রিম কোর্ট বাতিল করেছে, যেটি বর্তমান সংবিধানে নেই, তার থেকে সরে এসেছেন কিনা। যদি সরে এসে থাকেন তাদেরকে এটাও স্পষ্ট করে বলতে হবে যে 16শ সংশোধনীতে আমরা সংবিধানে যা সন্নিবেশিত করেছি তা তারা মেনে নিয়েছেন। তারা গণতান্ত্রিক ধারায় যে আন্দোলন করে যে মানুষ এবং পশু এবং অর্থনীতির যে প্রভূত ক্ষতি করেছেন, এই দায়ও তাদেরকে নিতে হবে। 15 থেকে 17 বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সোমবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি নির্বাচন কমিশনারদের ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোর আগে যখন তারা ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক। তা না হলে তারা 15 থেকে 17 বছর বয়সী ভোটারদেরকে তারা নিবন্ধিত করার উদ্যোগ নিতেন না। সংবিধানের যে ধারায় রাষ্ট্রপতি তাদেরকে অভিশংসন করতে পারেন, সেই ধারা প্রয়োগ করে এই নির্বাচন কমিশনের সদস্যদের যদি তারা স্বেচ্ছায় যদি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ না করেন, তাদেরকে অভিশংসিত করা উচিত।
মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের এই আবেদনও থাকবে। ঈদের আগেও পরে গত 2 সপ্তাহে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 250 যাত্রী। শুধুমাত্র ঈদের সময় নয়, সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল চলে সারা বছর। মাত্রাতিরিক্ত দুর্ঘটনার কারণ হিসেবে নিয়ন্ত্রণ সংস্থার সীমাবদ্ধতা আর অতি মুনাফালোভী পরিবহন ব্যবসায়ীদের দুষছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা রোধে সচেষ্ট রয়েছেন তারা। সজল দাসের রিপোর্ট। মহাসড়কে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি অটোরিকশা। এছাড়া রয়েছে অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ি, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদের আগে ও পরে সারা দেশে মহাসড়কে যে মৃত্যুর মিছিল নামে, সেখানে ঝরে যায় বহু মূল্যবান প্রাণ। শুধুমাত্র গত 2 সপ্তাহে ছোট বড় 30টি দুর্ঘটনায় মারা গেছেন 250 যাত্রী। এ দুর্ঘটনার কারণ হিসেবে অতি মুনাফালোভী চালকদের দুষছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA। দুর্ঘটনা রোধে সরকার সচেষ্ট ছিল বলেও দাবি সংস্থাটির। বৃষ্টি ছিল, পিচ্ছিল পথ ছিল এবং ড্রাইভার খালি রাস্তা পেয়ে একটা বেপরোয়া গতিতে গাড়ি চালাইছে। এটা একটা দুর্ঘটনার অন্যতম একটা কারণ। প্রত্যেক দিন ঈদের আগেও পরে ঢাকা শহরের প্রবেশ মুখে ভ্রাম্যমাণ আদালত ছিল আমাদের, যেগুলো নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম। এরপরে যে দুর্ঘটনা ঘটে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। প্রতি বছর ঈদের আগে ও পরে বড় ধরনের সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। শুধু সচেতনতা বৃদ্ধি নয়, রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর বিশেষজ্ঞদের। ম্যাক্সিমাম গাড়িগুলি আনফিট, এটা হলো একটা কারণ। আর ড্রাইভার যারা গাড়ি চালান, তারা কন্টিনিউয়াস গাড়ি চালান, রেস্টের কোনো টাইম নেই। হাইওয়েতে আপনার শ্রমজীবী গাড়ি চলার কোনো নিয়ম পৃথিবীর কোনো দেশে নেই, অথচ আমরা সিএনজি 3 হুইলার ভেহিকেল চালাই। আমরা দেখছি বহুবার স্টেপ নিয়েছে সরকার, কিন্তু আলটিমেটলি পারে না, বিকজ অফ দ্য পলিটিক্যাল অ্যাবসেন্স অফ পলিটিক্যাল কমিটমেন্ট। তবে শুধুমাত্র বিশেষ সময়ে অতিরিক্ত ব্যবস্থা না নিয়ে দুর্ঘটনা রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু তারপরও সড়ক দুর্ঘটনা কমছেই না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন সংশ্লিষ্টদের সচেতনতার পাশাপাশি প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী থেকে সজল দাস, সময় সংবাদ। এবার প্রবাসের খবর। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিউ ইয়র্ক প্রবাসী নাগরিক সমাজ। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান বিচারপতির গোপন বৈঠকের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ আনসারি, মনোয়ারুল ইসলাম ও বাংলাদেশি কমিউনিটির নেতারা। একটি মহল জাতিকে কলঙ্ক মুক্ত করার প্রক্রিয়াকে নস্যাতের ষড়যন্ত্র করছে বলেও এ সময় অভিযোগ করেন বক্তারা। আমরা বলতে চাই প্রবাসীদের পক্ষ থেকে, এই ধরনের ঘৃণিত যুদ্ধাপরাধীদের বাঁচানোর কোন চেষ্টা যদি করা হয়, বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবার অস্ত্র হাতে ধরে নেবে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রলীগ নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপসম্পাদক রাশেক রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। রোববার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতা, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক AM আব্দুল্লাহর নামাজে জানাজা ও দাফন দুবাইয়ের আল কুসেতে সম্পন্ন হয়েছে। 22 জুলাই সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মরহুমের জানাজায় অসংখ্য প্রবাসীদের সঙ্গে অংশ নেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, প্রথম সচিব AKM মিজানুর রহমান, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাফেজ আব্দুল হক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উজিরপুর গ্রামে। বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার দুপুরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ সময় সদ্য বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন হলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। বিভিন্ন হল ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা এ সময় আনন্দ মিছিল করে। বাংলাদেশের সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বড় দায়িত্ব সেই দায়িত্ব আমি সঠিক মতো পালন করতে পারি। আমাদের এই পথকে মসৃণ করার জন্য আমাদের সকল পজিটিভ পদক্ষেপগুলোকে আপনারা খুব সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদের যাতে ভুল ভ্রান্তি এবং যদি কোনো নেগেটিভ দিকগুলো থেকে থাকে সেগুলোকে আপনারা এই জাতির কাছে তুলে ধরবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি যাতে আমরা সেই ভুলগুলো শুধরাতে পারি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পাঞ্জাবে থানা ও বাস স্টেশনে সেনা পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলা ও পুলিশের পাল্টা অভিযানে 10 জন নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন নিরাপত্তারক্ষী, 1 জন পুলিশ সুপার, 3 জন বেসামরিক নাগরিক ও 3 জন বন্দুকধারী। গুরুদাসপুর জেলায় পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পুলিশের এসপি ও 1 বন্দুকধারী নিহত হয় বলে জানায় এনডিটিভি। সোমবারের এই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সময় ভোর 6টার দিকে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের উত্তরাঞ্চলীয় গুরুদাসপুর জেলার দিনানগড় থানায় সশস্ত্র হামলা চালায় সেনা পোশাক পরিহিত বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শী আহত পুলিশ সদস্যদের বরাত দিয়ে এনডিটিভি জানায় 4 বন্দুকধারী একটি মারুতি গাড়ি নিয়ে থানার ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় 2 নিরাপত্তা কর্মী মারা যায়। এর পরপরই থানাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেললে 2 পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। এই গোলাগুলিতে ওই থানার গোয়েন্দা শাখার এসপি বালজিৎ সিংও নিহত হন। এর আগে বন্দুকধারীরা দিনানগড় বাস স্টেশনে একটি মারুতি গাড়ি ছিনতাই করার পর সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে 3 বেসামরিক নাগরিক প্রাণ হারায়। থানা ও বাস স্টেশনে এই সন্ত্রাসী হামলায় আহত হয় অন্তত 6 জন। একই দিন বাস স্টেশনের কাছে একটি রেল লাইন থেকে 5টি তাজা বোমা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। সোমবারের এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বাকে সন্দেহ করছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। বাড়তি সহিংসতার আশঙ্কায় পাক ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। হামলার পর বিএসএফ প্রধানের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমাদের সব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। কেউ দুশ্চিন্তা করবেন না, হামলাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিও আমাদের নিয়ন্ত্রণে। এদিকে হামলার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ বৈঠকের বিস্তারিত জানা যায়নি। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 12 মাইল দূরে গুরুদাসপুর জেলায় এ হামলার সঙ্গে সীমান্তে আগের হামলাগুলোর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জম্মুতে আগের হামলার সঙ্গে সোমবারের হামলার সময় ও কৌশলে হুবহু মিল থাকার কথা এক টুইটার বার্তায় উল্লেখ করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ দলের তরুণরা এখন ভালো খেলার জন্য মুখিয়ে থাকে, যেটি টাইগারদের পারফরম্যান্সে প্রভাব পড়ছে। আর আগামীতে ভালো করার জন্য এটি খুব প্রয়োজন, এমন মন্তব্য করেছেন ওপেনার ইমরুল কায়েস। সেই সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিবাচক ফলাফল পেতে হলে 3 বিভাগে সমানভাবে ভালো করতে হবে বলে জানালেন এই ওপেনার। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন ইমরুল। চট্টগ্রাম টেস্টের বৃষ্টি স্বপ্ন ভেঙেছে, এবার মিশন ঢাকা টেস্ট। সেজন্য এই বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে অনুশীলনে দারুণ মনোযোগী টাইগাররা। তবে মাঠে নয়, মুশফিকদের অনুশীলন করতে হলো ইনডোরে, যেখানে ব্যাটসম্যানরা একটু বেশি সতর্ক। আর তাদের সঙ্গ দিয়েছেন তাইজুল লিখনের মতন স্পিনার ও মুস্তাফিজ রুবেলের মতো পেসাররা। এদিকে প্রথম টেস্টে দলের 3 বিভাগে ভালো করার কারণেই টাইগাররা এমন দাপুটে পারফরমেন্স দেখিয়েছে বলে মনে করেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। পাশাপাশি দলের নতুনরা এখন ভালো খেলার জন্য মুখিয়ে থাকেন বলে জানান ইমরুল, যা পারফরমেন্সে প্রভাব পড়ছে। ব্যাটিং, বোলিং সবকিছুতেই, বাট আনলাকিলি যে বৃষ্টি হয়েছে পজিটিভ সাইড ছিল আমাদের দিকে। আমরা আমাদের বেস্ট পার্টগুলোয় কাজ করেছি। একটা ম্যাচ পারফর্ম আর একটা ম্যাচ খারাপ করলে অনেক প্রেসারে থাকে। তার মানে যে এটা
টিমের জন্য খুব পজিটিভ একটা সাইড এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব পজিটিভ একটা জিনিস যে নিউ কামাররা আসলে হাঙ্গি থাকে যে আমরা পারফর্ম করতে হবে। তবে টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাবধানী হয়ে খেলার পরামর্শ দিলেন কায়েস। আর এক্ষেত্রে ব্যাটসম্যানদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলেও মনে করেন এই ওপেনার। আমরা খেলতেছি নাম্বার 1 টিমের সাথে, এটা আমাদের চিন্তা করতে হবে। এরা আসলে বাজে বল খুব কম করে, যেহেতু জানেন আপনারা স্টেন মর্কেল এরা এখন টেস্টে নাম্বার 1-2 ভিতরে আছে। তা আমার মনে হয় যে এদেরকে আসলে এভাবে ইজিলি সব শটস খেলা যায় না। এদের সাথে আমরা টেস্ট ম্যাচ খেললে আমার মনে হয় যে কনফিডেন্স সবার বাড়বে। এদিকে উইকেটের চরিত্র বুঝেই খেলার পরিকল্পনা নির্ধারণ করতে হবে বলে জানান তিনি। তবে দলের প্রতিটি সদস্য যদি তাদের সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী খেলতে পারে তাহলে ঢাকা টেস্টের ফলাফল টাইগারদের পক্ষেই কথা বলবে বলে মনে করেন তিনি। কনফিডেন্স তো সবার আছে, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই আছে যে কিভাবে সামনের দিকে আগাতে হবে। বাট চিটাগং এর উইকেট একরকম বা ঢাকার উইকেট একরকম। আমার উইকেট দেখে এবং উইকেটের কন্ডিশন ওয়াইজ আমাদের খেলাটাই বেটার। কনফিডেন্সটা যদি রাখি এবং ওইভাবে আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারি, এই টেস্টেও আমাদের মনে হয় যে আমরা এইভাবে এগোতে পারবো। আগামী 30 জুলাই মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের বেশ কিছু প্রাপ্তি থাকলেও দলে উন্নতির আরও অনেক জায়গা আছে, এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি দেশের সাবেক এই ক্রিকেটারের মতে মিরপুরের বাউন্সি পিচের কারণে ঢাকা টেস্টে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে মুশফিকরা। সাউথ আফ্রিকা দলের সাথে ওদেরকে 248 রানে অল আউট করা এটা আমাদের অনেক বড় ব্যাপার এবং ফার্স্ট ইনিংসে আমরা অনেকটা এগিয়েছিলাম। তারপরে আমি বিশ্বাস করি যে আমাদের পারফরমেন্স ঢাকা টেস্টে অবশ্যই কাজে লাগবে এবং কিছু প্রাপ্তি আছে। আমাদের ব্যাটসম্যানরা লিটন দাস চমৎকার ব্যাটিং করেছে, তারপরে এক্সপিরিয়েন্স প্লেয়াররা ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। তারপরে আমি বললাম আমাদের শহীদ যথেষ্ট ভালো বল করেছে, মুস্তাফিজ ভালো বল করেছে। টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, এখানে অনেক বেশি লম্বা খেলতে হবে। তো আমাদের আরো বিশ্বাস যে আমাদের যেহেতু ছোট ছোট পার্টনারশিপ হয়েছে এগুলো আরো বড় করা উচিত। ঢাকা টেস্ট আমাদের জন্য খুবই কঠিন পরীক্ষা হবে সাউথ আফ্রিকা, কারণ ঢাকা টেস্টের পিচ কিন্তু ঢাকার পিচ একটু বাউন্সি। তো সাউথ আফ্রিকায় যথেষ্ট গতিসম্পন্ন বোলার আছে, এদেরকে সামাল দিতে হবে। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ 5 জন নিহত। ফেনীতে 2 নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বান্দরবানে পরিস্থিতির আরও অবনতি। লোভ লালসার ঊর্ধ্বে ওঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। নাশকতা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমান ও মিন্টুর জামিন বাতিল। 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। তরিকুলের জামিন বহাল। আগামী মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী। এবং মেঘালয়ের শিলংয়ে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। দর্শক, এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।